কি যে যন্ত্রণায় পড়ছি। আচ্ছা যাক, যেখানে ছিলাম আমরা, তদন্তকারী কর্মকর্তা কাকে বলে? তাহলে কোন ফৌজদারি মামলার তদন্ত করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তা বলা হয়। ফৌজদারি কার্যবিধি, যে কোনো ফৌজদারি মামলার তদন্ত করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেই কি বলে? তদন্তকারী কর্মকর্তা বলে। সেটাও হতে পারে ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী, হতে পারে অন্য কোনো বিশেষ আইনের বিধান অনুযায়ী। একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে ছিলাম, আপনারা তো ভুলে গেছেন আমার সাথে সাথে। প্রশ্নটা কি ছিল? কোনো একই অপরাধের জন্য একাধিক আইনে কি করা যায়? তদন্ত করা যায় কিনা। তাহলে কোনো একটা অপরাধের জন্য একাধিক আইনে তদন্ত করা যায়। যেমন ধরেন, আপনি যদি কোনো একটা অপরাধের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যদি অপরাধের তদন্ত করেন, যদি দেখেন সংশ্লিষ্ট ব্যক্তির অর্থনৈতিক সংশ্লেষ রয়েছে, অথবা তিনি কি করেছেন, টাকা পয়সা লন্ডারিং করেছেন, অথবা অন্য কোনো ভাবে অপরাধের আয়ের অবৈধ উৎস গোপন করেছেন, ছদ্মাবৃত করেছেন, তাহলে অপরাধের আয়ের উৎস গোপন করা, ছদ্মাবৃত করা, বিদেশে নিয়ম বহির্ভূত ভাবে বিদেশে পাচার করা, আপনার বৈধ আয় কিন্তু আপনি অবৈধভাবে পাচার করেন, অর্থাৎ মানি লন্ডারিং আইনের যে কোনো অপরাধ যদি সংগঠিত হয়, তাহলে আপনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তদন্তকারী কর্মকর্তা হিসেবে কি মানি লন্ডারিং আইনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না? এটাই বলছিলাম, যে অর্থাৎ একই একটা মামলা রুজু হলে একাধিক আইনের বিধান তদন্তকারী কর্মকর্তা প্রয়োগ করতে পারেন কিনা। পারেন। তাহলে এই সুযোগ আছে। আবার কি ডিএনএ আইনের বিধানও প্রযোজ্য হবে। যেমন আপনি ধরেন যে কোনো একটা মামলা, নারী শিশু মামলার তো ডিএনএ কম্পালসারি, তাহলে ডিএনএ আইনের বিধানগুলোও প্রয়োগযোগ্য। আপনি ডিএনএ করাতে চাইলেন, ভিকটিম ডিএনএ করাতে রাজি হলো না, বা আসামি ডিএনএ করাতে রাজি হলো না, তখন আপনি ডিএনএ আইনেরও প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ একই মামলা তদন্ত করতে গিয়ে বিভিন্ন আইনের বিধানগুলো প্রয়োগযোগ্য। যদি এভাবে আসে তাহলে আমরা এভাবে উত্তর লিখবো, ঠিক আছে? পুলিশি মামলা কাকে বলা হয়? হ্যাঁ 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 হ্যাঁ, বিচারেরও বিধান আছে। বিচার কিছু কিছু ক্ষেত্রে বিচারেরও যেমন নারী শিশুর সাথে পেনাল কোড থাকলে বা অন্য কিছু থাকলে কি করা যায়? একত্রে বিচারের বিধান আছে, আছে না? এরকম বিচারেরও বিধান আছে। তাহলে পুলিশি মামলা কাকে বলে? বাদীর পক্ষে এই মামলাকে পরিচালনা করে থাকেন। তাহলে পুলিশি মামলা কাকে বলে? যে মামলাগুলো থানায় এফআইআর লিপিবদ্ধ করা হয় বা রেকর্ড করা হয়, আমলযোগ্য অপরাধের অভিযোগের প্রেক্ষিতে যখন থানায় এফআইআর লিপিবদ্ধ করা হয় বা মামলাগুলো থানায় রেকর্ড করা হয়, তখন কি করা হয়? তখন এই মামলাগুলোকে জিআর মামলা বা জেনারেল রেজিস্টার্ড মামলা বলে। এই মামলাগুলোকে সাধারণত পুলিশি মামলা বলা হয়। ফৌজদারি কার্যবিধি 154, প্রবিধান 243। তাহলে পুলিশি মামলা কে পরিচালনা করেন? রাষ্ট্রপক্ষ বলতে পারি, বাদী পক্ষ বলতে পারি, পাবলিক প্রসিকিউটর যিনি থাকেন তিনি কিন্তু পুলিশি মামলাগুলো পরিচালনা করে থাকেন। এরপরে আসেন, সমন্বিত তদন্ত কার্যক্রম বলতে কি বোঝেন? সমন্বিত তদন্ত কার্যক্রম বলতে কি বোঝায়? এই ধরনের তদন্তের সুফল এবং কুফল গুলো আলোচনা করুন। তাহলে তদন্ত থেকে দেখেন আবার বিভিন্ন ধরনের ব্যতিক্রমী প্রশ্ন আসতে পারে। সমন্বিত তদন্ত কার্যক্রম, সমন্বিত তদন্ত বুঝি নাকি আমরা? ভাষাটা থেকে একটু তো আন্দাজ করা যাচ্ছে যে কি একা একা হচ্ছে না তদন্ত, একত্রে সবাই মিলে যে তদন্ত পরিচালনা করা হয়। কোন মামলার ক্ষেত্রে? যেমন ধরেন মানব পাচার মামলার ক্ষেত্রে তদন্ত দল গঠন করা যায় না? বিশেষ টিম, স্পেশাল টিম গঠন করা যায়। কিছু কিছু গুরুত্বপূর্ণ মামলা, যেমন গ্যাং মামলার ক্ষেত্রে হতে পারে, মানি লন্ডারিং মামলা হতে পারে, কিছু কিছু মামলার ক্ষেত্রে একজন তদন্তকারী কর্মকর্তা যখন তদন্তের সত্যতায় উপনীত হতে না পারে, তখন কি করা হয়? এই মামলার তদন্তের জন্য বিশেষ তদন্ত দল গঠন করা যায়, অথবা একাধিক পুলিশ অফিসার পরস্পর দলবদ্ধভাবে একজন আরেকজনকে সহযোগিতার মাধ্যমে তদন্তে সাফল্য নিয়ে আসতে পারে। এই ধরনের তদন্তকে কি বলে? এই ধরনের প্রয়াসকে সমন্বিত তদন্ত কার্যক্রম বলে। তাহলে এখন তো পারবো, আগে আসলে হয়তো পারতাম না, কিন্তু একবার যেহেতু শুনলাম ইনশাল্লাহ কিছু একটু লিখতে পারবো। তাহলে সমন্বিত তদন্তের সুফল কি? তাহলে একের লাঠি কি হয়? দুঃখিত, 10-এর লাঠি একের বোঝা। তাহলে একজনের পক্ষে যেটা সম্ভব ছিল না, 10 জনের মাধ্যমে আবার কি করা যায়, সেটা অধিক শক্তিশালী এবং নির্ভুল এবং ফলপ্রসূ। অপরাধী পলায়ন করতে পারবে না, আসামি গ্রেপ্তার করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও তুমি দিতে পারো, ঠিকই আছে। এরপরে আসেন কি, সবাই মিলে কাজ করলে কাজটা আপনি দ্রুত সফলতা অর্জন করা সম্ভব হয়। এবার আসেন কুফল। সমন্বিত তদন্তের কি কুফল আলোচনা করুন, এরকম যদি আসে। আচ্ছা, এবার আসেন এখানে আবার কি ধরনের সমস্যা হতে পারে? একাধিক ব্যক্তি যখন আপনার তদন্তের সাথে জড়িত থাকবে, তারা যদি কোনোভাবে কি হয়ে যায়, তারা যদি কোনোভাবে বাদী বিবাদীর পক্ষের হয়ে যায়, অথবা আমি বুঝাতে চাচ্ছি যদি তারা পক্ষপাতিত্ব করে, সেক্ষেত্রে আবার আপনার কি হবে? সমস্যা হতে পারে তদন্তে। আবার কি হতে পারে?
আবার দুইজনের মতামত দেখা গেল একই ধরনের তদন্তকারী কর্মকর্তা, পাঁচজন মিলে একটা টিম, মতামতের ভিন্নতার কারণে, কর্মকৌশলগত দক্ষতার ভিন্নতার কারণে কি হতে পারে, জটিলতা সৃষ্টি হতে পারে। এছাড়া সাধারণত সুফলের ভাগটাই বেশি, কুফল কম। তাহলে এগুলো কি বলেন, এগুলো ব্যতিক্রমী প্রশ্ন না, এগুলো হচ্ছে আপনার ব্যবহারিক প্রশ্নের মতো, যে আপনার আইডিয়া থেকে আপনি উত্তর করবেন এরকম প্রশ্ন। অপরাধের স্থানীয় তদন্তের পূর্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তার কি কি করণীয়। তাহলে কোনো একটা তদন্তের পূর্বে আপনার কি কি করা উচিত? ওই যে আপনি এফআইআর দেখতে পারবেন, খতিয়ান রেজিস্টার পর্যালোচনা করতে পারবেন, ভিসিএনবি দেখতে পারবেন, ক্রাইম ম্যাপ গুলো দেখে নিতে পারবেন, আপনার এলাকায় কোন কোন অপরাধের প্রবণতা বেশি এগুলো দেখে নিতে পারবেন, তাই না? আচ্ছা, কোন আসামির খালাসের জন্য মামলার দুর্বল তদন্তই দায়ী। কি লিখবেন এই প্রশ্নের উত্তর? কোন আসামি খালাস পেয়ে যায় তার কারণ হলো মামলার দুর্বল তদন্ত, বা কোনো আসামির খালাসের জন্য মামলার দুর্বল তদন্তই দায়ী। বিষয়টি আলোচনা করুন। তাহলে আমরা কি লিখবো? একজন তদন্তকারী কর্মকর্তা যখন যথাযথভাবে তদন্ত করতে পারবে না, বা অপরাধীর বিরুদ্ধে যে এভিডেন্স গুলো প্রয়োজন সেগুলো যদি তিনি কালেক্ট করতে না পারেন। ধরেন একটা ধর্ষণ মামলার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে একটা ধর্ষণ মামলায় কোন কোন এভিডেন্সের ভিত্তিতে আপনি কি করতে পারেন, অপরাধীকে চার্জশিট দিতে পারেন এবং অপরাধীকে কি করতে পারেন, বিচারের আওতায় নিয়ে আসতে পারেন। দেখেন, আসামির ডিএনএ করতে হবে, ভিকটিমের ডিএনএ করতে হবে, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী থাকলে সেটা নিতে হবে, ভিকটিমের ভয়েস দ্বারা নিতে হবে, তাই না? জবানবন্দি লিপিবদ্ধ করতে হবে। আরো কি করতে পারবেন? ডিএনএ পরীক্ষা করতে পারবেন। এই যে এগুলো, ঘটনাস্থলে যদি সিসিটিভি ফুটেজ থাকে এগুলো আপনি সংগ্রহ করতে পারবেন। সব কিছু প্রমাণ, সাক্ষ্য প্রমাণ যদি যথাযথভাবে উপস্থাপন করা সম্ভব হয় তাহলে অবশ্যই অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সুযোগ থাকে। আর যদি আপনার তদন্তে সঠিকভাবে না করেন, আপনি গাফিলতি করেন, যেমন ধরেন পিও ভিজিট করতে গেলেন, কোনো মতো ঘুরে আসলেন, খসড়া মানচিত্র তৈরি করলেন না, যাচ্ছে তাই করলেন, এফআইআর ভালোভাবে পড়লেন না, কে প্রত্যক্ষদর্শী সাক্ষী তার জবানবন্দি নিলেন না, এমনি আশেপাশের সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করলেন, জব্দ তালিকা তৈরি করলেন না, আলামত থাকলেও সেগুলো ফরেন্সিকে প্রেরণ করলেন না, এই সমস্ত করার কারণে আপনার তদন্ত দুর্বল হয়ে গেল এবং আসামি খালাস পেয়ে যাওয়ার সুযোগ পেয়ে গেল। তাহলে বলা যায় উপরের আলোচনা থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে কি, একজন আসামির আসামিকে খালাস দেওয়ার পিছনে দুর্বল তদন্তই দায়ী। তাহলে এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? জখমি সনদ সংগ্রহ ইত্যাদি অনেক কথা বলা আছে, অনেক কথা বলা আছে, বিশেষজ্ঞের মতামত। মামলা তদন্তের আয়ুষ্কাল বলতে কি বোঝেন? পারি? মামলা তদন্তের আয়ুষ্কাল। কেউ পারেন না? মামলা তদন্তের আয়ুষ্কাল কাকে বলে? সবচেয়ে সোজা জিনিস তো এটা, মামলা তদন্তের সময়সীমা। একটা ভাষা চেঞ্জ হয়ে গেছে আর আপনারা ভয় পেয়ে গেছেন, তাই না? এরকম হলে হবে না, তো ভয় পাওয়া যাবে না। তাহলে মামলা তদন্তের জন্য যে সুনির্ধারিত সময় থাকে, হ্যাঁ, মামলা তদন্তের জন্য যে সুনির্ধারিত সময় থাকে এটাকেই মামলার আয়ুষ্কাল বলে। একজন তদন্তকারী কর্মকর্তা সুনির্ধারিত সময়ের মধ্যে মামলা তদন্ত সম্পন্ন করার চেষ্টা করবেন আর কি। প্রবিধানে আপনাকে কতদিনের কথা বলা আছে, যে গুরুতর মামলা তদন্তের ক্ষেত্রেও কতদিনের বেশি সময় লাগার কথা নয়, 15 দিনের বেশি সময় লাগার কথা নয়, তাই না? লাগে লাগে, অনেক সময় কি করতে হয়, পরীক্ষার রিপোর্টের জন্য ওয়েট করতে হয়। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম তো আয়ুষ্কাল এবং সময়সীমা একই জিনিস। এবার আসেন বিলম্বিত তদন্ত, আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তরায়। তাহলে বিলম্বিত তদন্ত, একটা তদন্ত আপনি ফেলে রাখলেন, 2 বছর পর্যন্ত আপনি তদন্তের সময়সীমা বাড়াচ্ছেন আর তদন্ত করতেই আছেন। তাহলে আপনার তদন্তের এত সময় নেওয়ার কারণে আপনার কি হয়ে গেল, ন্যায় বিচার প্রতিষ্ঠায় এটি অন্তরায় বাধা হয়ে দাঁড়ালো। একই রকম একটা আমরা ইয়াতে পাই, তদন্তের সময়সীমার ওখানেই আসতে কিনা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, ভাষ্যর মধ্যে একটা লাইন আছে কিন্তু, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। অর্থাৎ আপনি যত লেন্দি করবেন প্রসেস, যত দেরি করবেন, সময় নিবেন, জিনিসটা তত খারাপের দিকে ধাবিত হবে, বাদী আপনার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। তাহলে যদি ওই কথাটা আসে তাহলেও একই উত্তর। আবার যদি এরকম আসে বিলম্বিত তদন্ত আইনের শাসন প্রতিষ্ঠায়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, খুব সুন্দর হয়েছে তো আপনার সংজ্ঞা।
তাহলে আসেন, বিলম্বিত তদন্তের শাসন, তদন্ত আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তরায় হয়ে দাঁড়ায়, তাই না? তাহলে আপনি যদি অনেক সময় নেন, দীর্ঘ সময় নেন, নিয়ে বেশি করেন, এই যে ওই কথাটাই লেখা আছে, প্রবিধান অনুযায়ী মামলা তদন্ত শেষ করতে, গুরুতর মামলার তদন্ত শেষ করতে 15 দিনের বেশি সময় লাগার কথা নয়। এছাড়াও ফৌজদারি কার্যবিধি 167 দ্বারা বিশ্লেষণ করলে দেখা যায় 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা উচিত। অর্থাৎ ওই যে দেখেন, আপনি 24 ঘন্টার মধ্যে আসামিকে কি করেন, আদালতে সোপর্দ করেন না? তাহলে এই তদন্তের সময়সীমা 24 ঘন্টাও বলা যায়, আয়ুষ্কাল 24 ঘন্টা এবং সর্বমোট 15 দিন পর্যন্ত হতে পারে, এভাবে লিখছে তারা। এছাড়াও বিভিন্ন আইন অনুযায়ী তদন্তের সময়সীমা সুনির্ধারিত করা আছে, সেটাকেও তদন্তের আয়ুষ্কাল বলে। তাহলে সুনির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন যদি করা না যায়, তাহলে তদন্ত বিলম্বিত হলে বিচার প্রক্রিয়াও বিলম্বিত হয়। সুষ্ঠু এবং দ্রুত তদন্তের মাধ্যমেই কেবলমাত্র কি করা সম্ভব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। কাজেই বলা যায় আইনের শাসন প্রতিষ্ঠায় বিলম্বিত তদন্ত অন্তরায় শেষ। তদন্তের অধিক্ষেত্র, আচ্ছা এগুলো অন্য দিকের প্রশ্ন, এগুলো এত বেশি দরকার নাই। একই অপরাধে একই সাথে পুলিশি মামলা এবং নালিশি মামলা চলমান থাকলে কি পদ্ধতি, কি কার্যক্রম গ্রহণ করবেন, এগুলো আপনারা পারেন। একই সাথে পুলিশি মামলা, নালিশি মামলা যদি চলমান থাকে, তখন তদন্তকারী কর্মকর্তা কি ব্যবস্থা গ্রহণ করবেন। ধারা লেখেন, কত ধারার প্রশ্ন এটা? সিআরপিসি কেউ লিখতে পারতেছেন না? 205 না রে জরিনা, 205-এর ঘ, 205-এর ঘ। এবার আসেন একটু পেনাল কোডের দিকে যাই, ঠিক আছে? পেনাল কোড বা অন্যান্য প্রশ্নগুলোর দিকে যাই। ক একটি বাড়িতে সিডিল চুরির জন্য কয়েকটি বাড়িতে সিডিল চুরির জন্য প্রবেশ করে, চুরির সময় বাড়ির গৃহকর্ত্রী পারুল চোরকে দেখে ফেলে এবং সে চুরিতে বাধা দেয়। বোঝেন কথাগুলো? ক একটি বাড়িতে, প্রশ্ন আমি পড়তে বলছি বারবার, যে প্রশ্নগুলো বারবার পড়বেন, একবার পরে আপনি সব প্রশ্নের উত্তর বুঝে যাবেন এমন না। অনেকেই আছে 2-3 বার প্রশ্নটা পড়তে হয়, তারপরে আপনি মেসেজটা বুঝতে পারেন। এই জন্য প্রশ্ন পড়ার সময় অবশ্যই শতভাগ মনোনিবেশ করবেন। কয়েকটি বাড়িতে সিঁদুর চুরি করার জন্য প্রবেশ করে, চুরির সময় ওই বাড়ির গৃহকর্ত্রী পারুল চোরকে দেখে ফেলে এবং সে চুরিতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে চোর পারুলকে ধর্ষণ করে। এই ক্ষেত্রে মামলাটির তদন্তের ধাপ সমূহ আলোচনা করুন। পুরা একটা আমলযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া লিখতে হবে, ঠিক আছে? অথবা ধর্ষণের মামলার ঘটনাস্থল পরিদর্শনকালে ভিকটিমের বিছানার পাশে একটি কাচের গ্লাস পাওয়া গেল। এই পরিস্থিতিতে একজন পুলিশ অফিসারের করণীয় সংশ্লিষ্ট আইন অনুযায়ী আলোচনা করুন। আচ্ছা, মামলা আপনি 9-এর-1 রুজু করলেন, ঠিক আছে? 9-এর-1 তো রুজু করবেন, কিন্তু সে যে রাত্রিবেলা বাড়িতে সিঁদুর চুরি করার জন্য প্রবেশ করছে, সেটা ধারা দিবেন না? তাহলে রাত্রিবেলা সে সিঁদুর চুরির জন্য প্রবেশ করছে, এগুলো দেয়া যাবে পেনাল কোডের 9, দুঃখিত 9-এর, হ্যাঁ, 445। আবার চুরির জন্য চুরির ধারাগুলো ব্যবহার করছে, আবার চুরি সংগঠন করতে পারেনি, 511 ধারাটাও কিন্তু দিছে, বুঝতে পারছেন? কারণ চুরি করতে না পেরে সে কি করছে, গৃহকর্ত্রীকে ধর্ষণ করছে। তাহলে এখানে নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন অধ্যাদেশ 2025-এর 9-এর-1 পাশাপাশি পেনাল কোডের তৎসহ পেনাল কোডের 400 কি লিখছেন, 378 বাসগৃহ থেকে চুরি, কি 378 কি রে হামিদা? এখন যদি এগুলো লেখো, আল্লাহ রে। সংজ্ঞার ধারা দিলে হবে রে? সংজ্ঞার ধারা দিয়ে কোনোদিন তুমি দণ্ড দিতে পারো? আমরা যে মামলাগুলো রুজু করি, তখন কি থাকে বলো? দণ্ডের ধারাগুলো থাকে। এটা খেয়াল রাখবেন সব সময়। মামলা রুজুর ক্ষেত্রে আপনি সংজ্ঞা ধারা যদি দেন, 300 ধারা, কোনো ব্যক্তি খুন করছে, তার শাস্তি কি 300 ধারা হবে? বলেন। তাহলে এখনো যদি এখানে আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে কি রকম বিপদ বলেন তো? তাহলে অবশ্যই দণ্ডের ধারায় মামলা রুজু হয়। কিসের ধারায় মামলা রুজু হয়? সংজ্ঞাটা দিছে আপনাকে বোঝানোর জন্য যে খুন এই জিনিসটাকে খুন বলে, কেউ খুন করলে তার এই এই শাস্তির ব্যবস্থা, তাই না? তাহলে 300 ধারা কি আপনার দণ্ডের ধারা? দণ্ডের ধারা হলো 302। আমি তাই এটা খেয়াল রাখবা পরে, ঠিক আছে? এরপরে আসেন তাহলে 9-এর-1 এবং তৎসহ পেনাল কোডের 454, 380, 511 ঘটনার উদ্যোগ গ্রহণ করেছেন, ঠিক আছে? মামলা রুজু হলো, এরপরে মামলা আমলযোগ্য অপরাধের মামলার যে তদন্ত পদ্ধতি, সেই সেম তদন্ত পদ্ধতি। সঙ্গে কি বলছে, কাচের গ্লাস আছে, তাহলে আপনি কি করবেন? কাচের উপর থেকে যদি আঙ্গুলের ছাপ গ্রহণ করতে চান, তাহলে আপনাকে কি ব্যবহার করতে হবে বলেন? গ্রাফাইট নাকি গ্রে পাউডার? কি দিয়ে কাচের উপর থেকে ছাপ সংগ্রহ করা হয়? দুইটা দিয়েই তো গ। তাহলে আপনি গ লিখলে কি বুঝবো? ফাঁকিবাজি উত্তর না? গ্রে পাউডার, রাইট। আচ্ছা, গ্রাফাইট কেন লিখলেন? গ্রাফাইট তো আপনি মনে করেন যদি ইয়া থেকে নিতে চান,
সাদা জায়গা থেকে নিতে চান নাকি আমি ভুল বলতেছি? দেখেন একটু প্রবিধান দেখে একটু সঠিকটা বলেন। আমি তো জানি যে কাঠ পালিশ করা জিনিস, এখান থেকে যদি কোনো আঙ্গুলের ছাপ নিতে চান তাহলে আপনি কি ব্যবহার করবেন? গ্রে পাউডার ব্যবহার করবেন। আর যে অংশটা আপনার দেখা যাচ্ছে না স্বচ্ছ, তাহলে তো গ্রাফাইটে হয় কাচের উপর থেকে। আচ্ছা ঠিক আছে, গ্রাফাইট গ্রাফাইট। আচ্ছা এরপরে আসেন তাহলে, এটা শুধু অতিরিক্ত সংযোজন যে তদন্তকারী কর্মকর্তা জব্দ তালিকা মূলে এটা আলামত হিসেবে জব্দ করবেন এবং এটা পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠাবেন, ঠিক আছে? যেহেতু ওইটুকু অতিরিক্ত সংযোজন দিছে, তাহলে আপনি ওখান থেকে কি পেতে পারেন? আসামির ফিঙ্গারপ্রিন্ট। আর ফিঙ্গারপ্রিন্ট কি কি বলা হয়? অপরাধীর ভিজিটিং কার্ড বলা হয়। তাহলে যদি এরকম প্রশ্ন দেয় অপরাধীর ভিজিটিং কার্ড কাকে বলে, এভাবে কিন্তু উত্তর লিখবেন, ফিঙ্গারপ্রিন্ট কে বলে অপরাধীর ভিজিটিং কার্ড। নন এফআইআর মামলা কাকে বলে? নন এফআইআর মামলা বা আমলের অযোগ্য মামলা তদন্ত পদ্ধতি আলোচনা করুন। এগুলো পুলিশ অফিসার তদন্ত করতে পারে না, ম্যাজিস্ট্রেটের অনুমোদন লাগবে, অনুমোদন সাপেক্ষে তদন্ত করতে পারবে। একটু আগে বলছি এগুলো। আচ্ছা এরপরে আসেন 110 ধারার অধীনে, ফৌজদারি কার্যবিধি আইনের 110 ধারার অধীনে কোন কোন ব্যক্তিদের কি করা হয়? কোন কোন ব্যক্তিদের নিকট থেকে মুচলেখা গ্রহণের জন্য কারণ দর্শানো হয়? তাহলে লিখতে পারবো না আমরা? 110 ধারা পড়ছি তো ভালোভাবে, 110 ধারা। আর যদি বলে বিএল কেস কাকে বলে বা বিএল মামলা কাকে বলে, তাহলে ওই 110 ধারা থেকে উত্তর হয় কিন্তু, ঠিক আছে? এটা আপনারা রাখাল চন্দ্র সূত্রধর স্যারের বইও পাবেন। তাহলে বিএল কেস কাকে বলে? বিএল এর ফুল ফর্ম হলো ব্যাড লিভলিহুড, অর্থাৎ খারাপ জীবন যাপনের জন্য তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় সেটাকে বলে বিএল কেস। বুঝতে পারছি? তাহলে বিসিএল অ্যাক্ট আর বিএল কেস আবার এক জায়গায় করে ফেলিয়েন না। আবার মনে করবেন যে তারা বুঝি প্রিন্টিং মিস্টেক করে দিছে, না, আপনার মতো বোকা তারা নয়। তাহলে বিএল মামলা বা বিএল কেস বলতে কি বোঝায়? ব্যাড লিভলিহুড কেস, অর্থাৎ খারাপ জীবন যাপনের জন্য যারা অভ্যাসগত অপরাধী। 110 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যে সকল ব্যক্তিদের অভ্যাসগত অপরাধ করার দরুন যাদের নিকট থেকে মুচলেখা সম্পাদনের নির্দেশ দিতে পারেন সেই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকে বলা হয় বিএল কেস, ঠিক আছে? আরো কি করা হয়? এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে পরবর্তীতে যেহেতু তারা অভ্যাসগত অপরাধী, কি করতে পারে তাদের বিরুদ্ধে? ভিসিএনবির একটা হিস্ট্রি শিট খোলার জন্য কিন্তু নির্দেশ দান করতে পারেন। এখানে অবশ্য মামলার সূচনা থেকে সবকিছু লিখতে বলছে, এগুলো এত বেশি আপনাদের আসবে না, আসলে আপনাদের সোজাই আসবে ইনশাল্লাহ। এজাহার যদি বাদীর বিরুদ্ধে প্রমাণিত হয়, এজাহার যদি বাদীর বিরুদ্ধে প্রমাণিত হয় সেক্ষেত্রে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে? সর্বনাশ করছে। তাহলে বলেন, এজাহার যদি বাদীর বিরুদ্ধে প্রমাণিত হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন? হ্যাঁ, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা যাবে। কিন্তু আপনি কি মিথ্যা মামলা সরাসরি রুজু করতে পারেন? মিথ্যা মামলা কিন্তু সরাসরি রুজু করার উপায় নাই। কেন? কারণ এটি আমলের অযোগ্য অপরাধ। তখন আপনাকে কি করতে হবে? ওই ব্যক্তির বিরুদ্ধে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা যাবে, ঠিক আছে, আদালতে। হ্যাঁ, আদালত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে এজাহার যদি বাদীর বিরুদ্ধে প্রমাণিত হয়, সংশ্লিষ্ট ব্যক্তি বা মিথ্যা এজাহার প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের 211 ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা যাবে। এছাড়াও আরো কি কি করতে পারবেন? তার অপরাধের প্রকৃতি অনুযায়ী কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। ধরেন পেনাল কোডের 182 ধারার যদি অপরাধ, রাইট, 100, জরিনা তোমাকে ধন্যবাদ, 182 ধারার অধীনে যদি সে অপরাধ করে, আমি একটু এই তারটা লাগাই নেই, তাহলে 182 ধারার অধীনে যদি সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধ করে তার বিরুদ্ধে 182 ধারা মোতাবেকও ব্যবস্থা নেওয়া যাবে। আবার 211 ধারা মিথ্যা মামলা, এটাও চার্জ নিয়ে আসা যাবে। আবার একই অপরাধ যদি আপনার নারী শিশু নির্যাতন দমন আইন নতুন আইন অনুযায়ী হয় তখন কি হবে বলেন? কত ধারায় মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নারী শিশু লেখেন? তাহলে 17 ধারা আপনাদের আসছিল না এমসিকিউ এ? তাহলে কোনো ব্যক্তি নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, কোন ব্যক্তি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন অধ্যাদেশ 2025 অনুযায়ী মিথ্যা মামলা করেছেন বলে প্রতীয়মান হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে? তাহলে আপনি যদি নারী শিশুর মামলা হয় আর যদি পেনাল কোডে 211 দিয়ে উত্তর করেন, তাহলে আপনার উত্তর কতটা গ্রহণযোগ্য হবে বলেন? তাহলে আপনাকে নারী শিশু 17 ধারা অনুযায়ী কিন্তু লিখতে হবে। তাহলে যে প্রশ্ন সেই উত্তরে আমরা লিখবো। জাল নোট শনাক্তকরণের প্রয়োজন নাই। তল্লাশি এবং জব্দ তালিকা কাকে বলে? যা এটা একদিন কে যেন জিজ্ঞাসা করছিলেন, আসেন আজকে এটা আমরা পরিষ্কার করে ফেলি। তল্লাশি তালিকা বা সার্চ লিস্ট, আপনি কোন কোন আলামত গুলো বা কোন কোন বিষয়গুলো তল্লাশি করবেন, এটা হলো তল্লাশি তালিকা। তল্লাশি সংক্রান্ত যে তালিকা প্রস্তুত করা হয় তাকে তল্লাশি তালিকা বলে। তল্লাশিকৃত স্থানে যদি মালামাল পাওয়া যাক বা না যাক
তালিকা কিন্তু একটা বানিয়ে ফেলতেই হবে, তৈরি করতে হবে তল্লাশি তালিকা। এটাই হলো আইনগত বাধ্যবাধকতা। তল্লাশি করে মালামাল পাওয়া না গেলে শিরোনাম হবে তল্লাশি তালিকা বা সার্চ লিস্ট, এভাবে লিখতে হবে। মালামাল যদি পাওয়া যদি যায়। আচ্ছা, সাধারণত তল্লাশি তালিকা বা জব্দ তালিকা একই নিয়মে তৈরি করা হয়। শুধু তালিকায় জব্দকৃত মালামালের বিবরণের কলামে লিখতে হয় কোনো মালামাল পাওয়া গেল না, কোনো মালামাল হেফাজতে নেওয়া হলো না। তল্লাশি তালিকা অনেকটা মালিক বা দখলকারী মিথ্যা অভিযোগ হতে, মালিক বা দখলকারী ব্যক্তি আপনার বিরুদ্ধে যাতে মিথ্যা অভিযোগ করতে না পারে এর জন্য তল্লাশি তালিকা আপনার কি রক্ষা কবচ। আর এটা হলো সার্চ লিস্ট। আর হলো জব্দ তালিকার ইংরেজি হলো সিজার লিস্ট। তাহলে সিজার লিস্ট ধারা কিন্তু তল্লাশি তালিকার ধারাও যা, জব্দ তালিকার ধারাও কিন্তু তাই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সিজার লিস্ট কোনো মামলা সংক্রান্ত আলামত, কোনো মামলা সংক্রান্ত আলামত বা মালিকবিহীন কোনো মালামাল আটক বা উদ্ধার করে ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে পুলিশ অফিসার বিবি ফর্ম নাম্বার 44, বাংলাদেশ ফর্ম নাম্বার 5276 মূলে যে তালিকা তৈরি করে তাকে জব্দ তালিকা বা জব্দ লিপি, যদি আসে জব্দ লিপিও লিখতে পারবেন। জব্দ লিপি বলে ফৌজদারি কার্যবিধি 103 PRB 280। আচ্ছা, তাহলে তল্লাশি তালিকা এবং জব্দ তালিকা বুঝতে পারলাম আমরা। তল্লাশি তালিকা জব্দ তালিকা কাকে বলে? তাহলে একই জিনিস একই ধারা ব্যবহার হবে, কিন্তু একটু শুধু ভেতরে সংজ্ঞার পার্থক্য হবে। আমা, আসসালামু আলাইকুম। আল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শিখলাম তাই না? শুধু সংজ্ঞাটা আলাদা লিখবো, ধারা কিন্তু একই ব্যবহার হবে। তাহলে আপনি যদি তল্লাশি করে যদি কোনো মালামাল না পান তাহলে ফাঁকা লিখবেন যে কোনো মালামাল পাওয়া গেল না, এগুলো লিখতে হবে। একটা হলো সার্চ লিস্ট, আপনি কি কি সার্চ করলেন, কোন জিনিস সার্চ করার জন্য গেছেন। আর জব্দ তালিকা হলো আপনি কোন কোন মালামাল গুলো জব্দ করলেন। এরপরে আসেন জব্দ তালিকা করার আগে, জব্দ তালিকা করার পরে কি কি করবেন আপনি। এগুলো পারি না আমরা? তল্লাশি করার আগে তল্লাশি করার পূর্বে একই রকম নিয়ম, শুধু একটু পার্থক্য হবে, ঠিক আছে? কথা কিন্তু ঘুরে ফিরে ওই একই। এবার আসেন ঘটনাস্থলের আলামত সিজার লিস্টের অন্তর্ভুক্ত না করলে এবং অন্তর্ভুক্ত আলামতের সঠিক অবস্থান এবং বিবরণ যদি লিপিবদ্ধ করা না হয় তাহলে মামলা ক্ষতিগ্রস্ত হয় কিনা বা মামলার কি কি ক্ষতি সাধন হয় আলোচনা করুন। বুঝতে পারছি প্রশ্ন? তাহলে বলছে আপনি ঠিকঠাক ভাবে কি করেন নাই, তল্লাশি তালিকা তৈরি করেন নাই বা জব্দ তালিকা তৈরি করেন নাই, সিজার লিস্টে আলামতের বর্ণনা ঠিকঠাক মতো লেখেন নাই, তাহলে আপনার মামলাটা কি ধরনের ক্ষতিগ্রস্ততা হতে পারে? অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে না। আপনি ঠিক মতো মামলা যদি জব্দই না করেন তাহলে আপনি ফরেন্সিকে পাঠাবেন কি আর মামলা প্রমাণ করবেন কিভাবে? জব্দ তালিকা বা সিজার লিস্ট ফৌজদারি মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ার সাথে অতি গুরুত্বপূর্ণ প্রমাণিক দলিল। তাহলে বই না পড়লে এই ভাষাগুলো আসবে হঠাৎ করে আপনার মুখে, বলেন। তাহলে জব্দ তালিকা বা সিজার লিস্ট কি? মামলা তদন্ত এবং বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, খুব সুন্দর একটা কথা লিখছেন, তাহলে মামলা প্রমাণে বাধাগ্রস্ত হবে। তাহলে তদন্ত এবং বিচার প্রক্রিয়ার অতি গুরুত্বপূর্ণ প্রমাণিক দলিল, এটি মামলার তদন্তকালে তল্লাশি স্থান থেকে অপরাধের সাথে সংশ্লিষ্ট আলামত বা প্রমাণিক দ্রব্য সামগ্রী সাক্ষীর মোকাবেলায় হেফাজতে নেওয়ার বিধিসম্মত মাধ্যম। প্রবিধান 280 বিধি মোতাবেক 44 নম্বর ফর্মে এটি তৈরি করা হয়, যেটা সাক্ষ্য এনে 9 ধারা মোতাবেক কোনো ঘটনার ব্যাখ্যা করার জন্য আদালতে প্রাসঙ্গিকতা পায়। এরপরে আরো অনেকগুলো লিখছে। যদি আপনার তল্লাশি তালিকা সঠিকভাবে লিপিবদ্ধ না হয়, আপনি মালামাল সঠিকভাবে জব্দ না করেন, তাহলে কিভাবে আসামি পক্ষ সুযোগ নিতে পারবে, এই ঘটনা থেকে তারা সুযোগ নিতে পারবে এবং বাদী পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। অনেকগুলো কথা লিখছে, যাকে এগুলো লিখতে পারবেন ইনশাল্লাহ। তল্লাশি সংক্রান্ত আইন এবং বিধিবিধানগুলো আলোচনা করুন। কি কি আইন জানেন তল্লাশি সংক্রান্তে? কোন কোন ধারায় তল্লাশি পরোয়ানা দেওয়া হয়? কি কি ধারায় তল্লাশির পদ্ধতি পরিচালনা করা হয়? সবগুলো কোন ধারা মোতাবেক নিজের এখতিয়ারাধীন এলাকায় তল্লাশি করতে পারবেন বিনা পরোয়ানায়, অপরের এখতিয়ারাধীন এলাকায় বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন। তাহলে তল্লাশি সংক্রান্ত কি কি বিধান আছে আইনি, কোন কোন ধারা আছে বলেন। পারবো না আমরা? অনেক ধারা লেখা যাবে তো, পরোয়ানার ধারাগুলো যদি আপনি দেন কি কি ধারা দিতে পারবেন? হ্যাঁ, 165 66 আপনি দিতে পারবেন নিজের এখতিয়ারাধীন এলাকায়, অপরের 67 লিখছে পাগলি ব্যাটসম্যান আমার।
তাহলে 165, 66 নিজের থানা এলাকায় তল্লাশি, অপরের থানা এলাকায় তল্লাশি, প্রবিধান দিতে পারবেন 280, 102 দিতে পারবেন, 103 দিতে পারবেন, আরো কি কি দিতে পারবেন? ফৌজদারি কার্যবিধি 43, 75, 77, 79, 82, 83 এই ধারাগুলো কেন দিতে পারবেন, কিভাবে দিতে পারবেন বলতে পারেন? একটা লোক উত্তর লেখেন দেখি। এগুলো তো সব গ্রেপ্তারি পরোয়ানার ধারা, তাই না? এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন তল্লাশির ক্ষেত্রে? কোন ধারার ক্ষমতা বলে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন? গুড, মিজান সাদ্দাম ভাই, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ 101 ধারার ক্ষমতা বলে আপনি গ্রেপ্তারি পরোয়ানার যে ধারাগুলো এগুলো ব্যবহার করবেন। কারণ কি, তল্লাশি পরোয়ানা তামিলের আলাদা কোনো সুনির্দিষ্ট বিধান নাই। নাই কেন? আপনাকে বলেই দিছে 101 ধারা যে গ্রেপ্তারি পরোয়ানা যেভাবে তামিল হয় তল্লাশি পরোয়ানা নিয়েও আপনি ওইভাবে তামিল করেন। একই কথা আপনাকে বারবার বলতে পারবো না। এই জন্য আপনি ওই 101 ধারার ক্ষমতা বলে তল্লাশি পরোয়ানা ঠিক গ্রেপ্তারি পরোয়ানার মতো করেই তামিল করতে পারবেন, এগুলো আপনি লিখতে পারবেন। পাশাপাশি অন্য আইন যদি আপনার জানা থাকে, দেহ তল্লাশি, বাড়ি তল্লাশি, গাড়ি তল্লাশি, যে ধারায় জানেন না কেন এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই প্রশ্নের নম্বরের দিকে খেয়াল রেখে বেশি লেখিয়েন না। কারণ কি, বেশি লিখলে অধিক সন্ন্যাসীতে কি হয়, গাজন নষ্ট হয়ে যায়। অল্প লিখবো, যতটুকু চাবে ততটুকু লিখবো। প্রশ্নে ভূমিকা, উপসংহার এগুলো দেওয়ার কম চেষ্টা করবেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, বারবারই বলি, আপনারা তারপরে এগুলো খেয়াল করেন না। সেটা হলো, আসল কথার মুসুল নাই, ঢেকির ঘরে চান্দোয়া। আপনার যতটুকু প্রয়োজন, যতটুকু আপনাকে চেয়েছে আপনি ততটুকু। গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। আমাদের দেশে অপরাধের প্রবণতা এত বেড়ে গেছে যে গ্রেপ্তার করতে গেলে পুলিশ অফিসার বাধার সম্মুখীন হচ্ছে। এসে এগুলো চাইছে আপনার কাছে, এত কি বনিতা করার কিছু আছে? এটা আইন, এখানে আপনার বানানোর কিছু নাই। দুই একটা লাইন লিখতে পারেন, দুই একটা, এত কিছু লেখার তো আপনার দরকার নেই, আপনি তো সময়ও পাবেন না এত সাজানো। আসল কথা লিখবেন, জিস্ট যা চায় তাই লিখবো, বেশি লিখবো না। হ্যাঁ, যখন কোনো প্রশ্নের নম্বর 5 থাকবে, আপনার উত্তর লেখার পর নিজের কাছেই মনে হবে যে এই প্রশ্নটার 5 নম্বর আমি কভার করতে পারলাম না, সেই প্রশ্নে কেবলমাত্র একটা নোট, একটা উদাহরণ আপনি দিতে পারেন। এছাড়া প্রত্যেক প্রশ্নের পিছনে পিছনে আপনাকে নোট দিতে হবে, এক্সাম্পল নিয়ে আসতে হবে, এমন কোনো বাধা ধরা নিয়ম নাই। বুঝাইতে পারছি? সময় নষ্ট করবেন না। আপনি একটা অতিরিক্ত নোট দিলে আপনাকে অতিরিক্ত নম্বর দিবে না, কিন্তু আপনি লাস্টের প্রশ্নটা অ্যাটেন্ড করতে না পারলে আপনার নম্বর কাটা যাবে। এটাই নিয়ম। ঠিক আছে, আমি আর ক্লাস দীর্ঘায়িত করতে পারতেছি না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে আমরা বাকি পড়াগুলো যেগুলো ব্যতিক্রমী এগুলো আলোচনা করব। আর আমার সাজেশনটাও একদিন আলোচনা হবে ইনশাল্লাহ, সময় বুঝে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওই আইডিটা কাজ করতেছে না, বুঝতে পারছেন? এইটা আইডি, পরে আরেকটা জুম দিয়ে লগ ইন করলাম, এটা আমার অনেক পুরনো একটা জুম, এখান থেকে লগ ইন করে আপনাদের ক্লাসে ঢুকলাম, কিছু করার ছিল না। ওই আইডিতে তারা কাজ করতেছে, এই জন্য এরকম নাম দেখাইছে, আমি দুঃখিত।